নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে ফুলকপি দিয়ে পনিরের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপিটা দিয়ে আপনারা লুচি, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাওর সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন। এমনকি যে কোনো নিরামিষের দিনেও কিন্তু আপনারা রেসিপিটা তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের সবার কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক ফুলকপি দিয়ে পনিরের এই নিরামিষ রেসিপিটি। আমি এখানে মিক্সারের একটা বাটি নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে, আদা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতেই পারেন। আর দিয়ে দেবো পোস্ত আর কিছু কাজু বাদাম। এবার সব কিছু আমি ভালো করে কিন্তু বেটে নেব। এইদিকে আমি একটা বাটিতে টক দই নিয়েছি, টক দইটাকে কিন্তু ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দেবো আমি 1 চামচ জিরের গুঁড়ো, চামচটা আমি কিন্তু ছোটো চামচ ব্যবহার করছি। আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। কাশ্মীর লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ আমি কালারের জন্য ব্যবহার করছি। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিতে হবে, যাতে মশলাটা কোনো রকম জমাট না বেঁধে থাকে। মশলাটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আর গ্যাসটাও কিন্তু অন করে দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু জলটাকে আমি একটু গরম করে নেব। জলটা যখন একটু এরকম গরম হয়ে ফুটে ফুটে উঠবে হালকা হালকা, তখন এর ভিতরে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিগুলো কিন্তু আমি আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার ফুলকপিগুলোকে দিয়ে 2 মিনিট আমি ভালোভাবে একটু জাল করে নেব। তার থেকে কিন্তু বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ ফুলকপিগুলোকে এইভাবে একটু 2 মিনিট ভাপিয়ে নিলে অনেকের ফুলকপি খেলে কিন্তু অ্যাসিডের সমস্যা হয়, তাহলে কিন্তু তাদের আর কোনো অ্যাসিডের সমস্যা হবে না। ফুলকপিগুলো কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ফুলকপিটাকে একটা পাত্রে নামিয়ে নেব, কারণ ফুলকপির জলটা ঝরিয়ে নেব। তার জন্য আমি একটা ছিদ্রযুক্ত সাজিতে নিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি জলটা ঝরে যায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে দেবো এখানে 1/2 চামচ আমি লবণ দিয়ে এবার জলটাকে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে আমি এটাকে জাল করে নেব। খুব কিন্তু এখানে ফোটানোর কোনো প্রয়োজন নেই। জলটা আমার ফুটে গেছে। এবারে আমি জলটাকে কিন্তু একটা পাত্রে কিন্তু নামিয়ে নেব। জলটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আমি কিন্তু রান্নাটা পুরোটাই সাদা তেলেই করব। তেলটাকে প্রথমে ভালো করে একটু গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ওর ভেতরে দিয়ে দেব পনির। পনিরটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা হাই থাকলে কিন্তু পনিরগুলো তাড়াতাড়ি কিন্তু কালচে হয়ে যাবে। এবার পনিরটাকে আমি বেশ হালকা করে কিন্তু ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার পনিরটা আমি একটা পাত্রে তুলে নেব। পনিরটা বেশি ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তখন কিন্তু পনিরটা শক্ত শক্ত হয়ে যায়। পনিরটা আমার তোলা হয়ে গেছে। যে লবণ দিয়ে গরম জলটা আমি করে রেখেছিলাম আগে থেকে, সেই জলের ভিতরে আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটাকে আমি এবার ভিজিয়ে রেখে দেব। পনিরটা ভেজানোর কারণে পনিরটা খুব সফট থাকবে, আর লবণটাও কিন্তু খুব তাড়াতাড়ি পনিরের সাথে মিশে যায়, আর খেতে কিন্তু তখন খুব ভালো লাগে। ঠিক সেই কারণে কিন্তু আমি গরম জলটা ব্যবহার করলাম। ওই একই তেলেই দিয়ে দেব আমি ফুলকপি। তার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অন করে নিতে হবে। ফুলকপিটা দিয়ে হাই ফ্লেমে কিন্তু উল্টে পাল্টে ফুলকপিগুলোকে বেশ একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু উল্টে পাল্টে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে ফুলকপিগুলো আমি পাত্রে তুলে নেব। ভালো করে তেল ছেঁকে কিন্তু ফুলকপিগুলোকে পাত্রে তুলে নিতে হবে। ফুলকপিগুলো এর থেকে বেশি ভাজার আর প্রয়োজন নেই। ওই একই তেলেই দিয়ে দেব আলু। আলুগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুগুলোকেও কিন্তু আমি হাই ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নেব, কারণ আলুগুলো একটু বেশি ভাজা হলে তরকারির সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে এবারে আলুগুলো কিন্তু আমি যে পাত্রে ফুলকপি তুলেছিলাম সেই একই পাত্রে কিন্তু আলুগুলোকেও তুলে নেব।
আলুগুলো আমি ঠিক যেভাবে ভাজলাম আপনারা এইভাবে একবার ভেজে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ওই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি আর গোটা জিরে। অবশ্যই কিন্তু এলাচগুলোর মুখটা একটু ফাটিয়ে নেবেন, নাহলে কিন্তু ছিটকে গায়ে আসতে পারে। এবার ফোড়নটাকে হালকা সোনালি কালার করে ভেজে নেব। যখন একটা ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি বাটা মশলা, যে বাটা মশলাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। বাটা মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, কারণ মশলাটার ভিতর কিন্তু কাজু বাদাম বাটা আমার দেওয়া আছে। আর অবশ্যই কিন্তু এইভাবে এইভাবে নাড়াচাড়া করেই কিন্তু মশলাটাকে কষাতে হবে। না নাড়াচাড়া করলে মশলাটা কিন্তু পাত্রের নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে এর ভিতরে দিয়ে দিলাম টক দইয়ের সঙ্গে যে গুঁড়ো মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়েও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে লো ফ্লেমে, যাতে মশলাটা থেকে একদম কাঁচা গন্ধ না আসে। আর হাতে একটু সময় নিয়েই কিন্তু কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করেই মশলাটা কষাতে হবে, না হলে কিন্তু মশলাটা পাত্রের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা আমার কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দেবো আমি এখানে চিনি। চিনিটা দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এবার চিনিটা লবণটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব বা মিশিয়ে নেব, যাতে মশলার সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। মশলার সঙ্গে মিশে গেলে এবারে দিয়ে দেব আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে মশলাটার সাথে ফুলকপি আলু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা ফুলকপি আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। ঠিক সেই কারণেই কিন্তু এইভাবে উল্টে পাল্টেই কিন্তু কষিয়ে নিতে হবে। ফুলকপির সাথে আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যে পাত্রে এই মশলাটা করেছিলাম সেই পাত্র ধুয়েই আমি জলটা ব্যবহার করলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট কিন্তু প্রথমে জাল করে নিতে হবে। অবশ্যই কিন্তু হাই ফ্লেমে জাল করতে হবে। যখন এরকম ফুটে উঠবে তখন ওই ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে দিতে হবে। তারপরে ঢেকে দিতে হবে ঠিক 10 থেকে 12 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিলাম। তুলে নিয়ে সবার প্রথমে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটু দেখে নেব আলুগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এবারে এর ভেতরে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। আর ঘি না দিলে কিন্তু খেতে এটা একদমই ভালো লাগবে না। ঘি দিয়ে মেশানো হয়ে গেলে দিয়ে দেব এর ভিতরে সানরাইজের গরম মশলার গুঁড়ো। সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আর জাল করার প্রয়োজন নেই, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে। তাহলে আমার কিন্তু নিরামিষ ফুলকপির দিয়ে পনির রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। তাহলে আমি কি করে রেসিপিটা তৈরি করলাম তা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আর পরিবেশন করুন, আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা কিন্তু তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।